আজকে তোমাদের কাছে প্রথম একটা ফিজিক্সের সলিউশন নিয়ে হাজির হলাম, যেটাতে আমি বীরভূম জেলা স্কুলে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনের নিউমেরিক্যাল পার্টটা সলভ করেছি এবং আপ টু কারেন্ট ইলেকট্রিসিটি পর্যন্ত যে নিউমেরিক্যালগুলো এসছে সেগুলোই আমি সলভ করেছি। এর যে সেকেন্ড পার্টটা বানাবো তাতে অপটিক্স, অ্যাটম, নিউক্লিয়াস যাবতীয় যা প্রবলেম সেগুলো আমি সলভ করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তিনটি বিন্দু আধান কিউ, 2Q এবং 3Q, 8Q 9 সেন্টিমিটার দীর্ঘ সরলরেখা বরাবর অবস্থিত এবং আধানগুলোর অবস্থা কী হবে যাতে সংস্থাটির স্থিতিশক্তি ন্যূনতম হয়, এবং এই অবস্থায় কিউ আধানের স্থানে অপর দুটি আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বললে কত হবে। অর্থাৎ আমাদের একটা এরকম 9 সেন্টিমিটারের একটা লাইন আছে, একটা সরলরেখা আছে। সেই সরলরেখা বরাবর আমি তিনটা আধানকে রাখবো, এমনভাবে রাখবো যাতে এই সমগ্র সংস্থাটা, যখন তিনটে আধানকে এই সরলরেখার উপর আমি অবস্থান করাবো, তখন এটা একটা সংস্থা, একটা সিস্টেম তৈরি হবে। সেই সংস্থাটার যে স্থিতিশক্তি সেটা ন্যূনতম হবে এবং সেটা কীভাবে রাখতে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের জানতে হবে স্থিতিশক্তি এর এক্সপ্রেশন। আচ্ছা, স্থিতিশক্তিকে আমরা কীভাবে ডিনোট করি? স্থিতিশক্তিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি। স্থিতিশক্তি হচ্ছে ক্যাপিটাল ইউ ইকুয়াল টু কি, কে Q1 Q2 বাই আর। আচ্ছা, এটার মানে হচ্ছে স্থিতিশক্তি চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেই চার্জগুলো বেশি তাদের দূরত্ব যদি বেশি হয় এবং যেই চার্জগুলো কম তাদের দূরত্ব যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের স্থিতিশক্তির পরিমাণ কম হবে। অর্থাৎ তার মানে এখানে 2Q, Q1, 9, 8Qর মধ্যে 2Q এবং 8Qকে যদি আমরা সবথেকে বেশি দূরত্ব রাখি, তাহলে তাদের মধ্যে স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। এবং তার মধ্যে মাঝখানে কোনো একটা জায়গায় যদি কিউকে রাখি, তাহলে তাহলে সংস্থার স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। অর্থাৎ এখানে রাখলাম, ধরে নাও 2Q চার্জ, এখানে রাখলাম 8Q চার্জ। এবার কিউ চার্জকে কোথায় রাখবো? কিউ চার্জকে আমি মাঝামাঝি রাখতে পারি, আবার 8Q এর সামনে রাখতে পারি, আবার 2Q এর সামনে রাখতে পারি। দেখো, 8Q এর সামনে যদি রাখি, তাহলে কিউ আর 8Q এর দুটো গুণফল হবে 8Q স্কোয়ার, এবং তাদের দূরত্ব যদি মানে কম হয়, তাহলে তাদের মধ্যে কে Q1 Q2 বাই আর বেশি হবে। আবার কিউকে যদি 2Q এর কাছাকাছি রাখি, তাহলে কী হবে? তাহলে 2Q আর কিউবের গুণফলও কম হবে, এবং যেহেতু দূরত্ব কম, তাহলে তার যা রেজাল্ট সেটা কিন্তু এই রেজাল্টটা থেকে কম হবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে ন্যূনতম কী হিসাবে হয় সেটা আমাদের স্থির করা। অর্থাৎ আমি কিউকে মোটামুটি আমি 2Q এর কাছাকাছি রাখবো এবং ধরে নেব যে এই দূরত্বটা হবে আমার এক্স। যদি এই দূরত্বটা আমার এক্স সেন্টিমিটার হয়, তাহলে এই বাকি দূরত্বটা কত হবে? অবশ্যই 9 - x সেন্টিমিটার হবে, কারণ পুরো দূরত্বটা 9 সেন্টিমিটার। তাহলে তাহলে এবার তো সংস্থার স্থিতিশক্তি কী হবে? এই দুটো চার্জের জন্য স্থিতিশক্তি, এই দুটো চার্জের জন্য স্থিতিশক্তি, এবং 2Q ও 8Q এই দুটো চার্জের জন্য স্থিতিশক্তির যোগফলই হবে সংস্থার স্থিতিশক্তি। অর্থাৎ সংস্থার সমগ্র সংস্থার স্থিতিশক্তি কী হবে? যদি এই দুটোর জন্য U1 হয়, এই দুটোর জন্য U2 হয় এবং এই দুটোর জন্য U3 হয়, তাহলে U1 প্লাস U2 প্লাস U3, তাহলে কী হবে? কে 2Q ইন্টু কিউ বাই এক্স প্লাস এই দুটো কে Q8Q বাই 9 - x প্লাস এই দুটো সমস্যার জন্য 2Q আর 8Q, তাহলে কে 2Q ইন্টু 8Q বাই 9, তার দূরত্ব 9। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি? দেখো, এখান থেকে আমি কে, সব জায়গায় কিউ, দুটো করে কিউ আছে, অর্থাৎ কে কিউ স্কোয়ার যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? 2/x প্লাস 8/9 - x প্লাস 8 হবে না, 16 হবে, 8 দুগুণে 16, 16/9 এটা পড়ে থাকবে। এবার এটা হচ্ছে মোট স্থিতিশক্তি ইউ। এইবার যদি এর মধ্যে কে আর কিউ তো আমার হাতে নাই, কেননা কিউ তো দেওয়া আছে, কিউ চার্জের পরিমাণ দেওয়া আছে, কেউ আমার হাতে নাই, কারণ কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক।
যেটা মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে আমাদের হাতে কি পড়েছে, এই পার্টটা যদি, অর্থাৎ এই পার্টকে যদি আমি এ ধরি এবং এ যদি সর্বনিম্ন হয় তাহলে কী হবে, তাহলে এই পার্টটা আমার কি হবে, তাহলে স্থিতিশক্তি সব থেকে কম হবে। তাহলে আমি যদি একে এই একে ডিএস এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিএ বাই ডিএক্স যদি 0 করি তাহলে কি হবে, তাহলে এই সংস্থার স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। অর্থাৎ ডি ডি অফ ডিএক্স অফ এ মানে কি 2/x প্লাস 8/9 মাইনাস এক্স প্লাস 16/9 একে আমাকে ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভটা সহজ। আচ্ছা 2/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2/x², আর এর ডেরিভেটিভ হচ্ছে প্লাস 8/9 মাইনাস এক্সের স্কোয়ার প্লাস এর ডেরিভেটিভ হচ্ছে কি 0 ইজুকাল টু 0, কারণ এটা এই ডিডিএক্স অফ ডিএ বাই ডিএক্স ইজুকাল টু 0 ধরেছি। অর্থাৎ বলতে পারি 2/x² ইজুকাল টু 8/9 মাইনাস 8/9 মাইনাস এক্সের তার স্কোয়ার। এখান থেকে বলতে পারি 2 আর 4 কেটে দাও, তাহলে 4x² ইজুকাল টু 9 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 4x² 2x এর হোল স্কোয়ার বলতে পারি, তাহলে স্কোয়ার দুদিকে তুলে নিচ্ছি, 2x ইজুকাল টু 9 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্স কত বেরোচ্ছে, এক্স ইজুকাল টু 3 সেন্টিমিটার। অর্থাৎ এটা বেরোচ্ছে, এদের দূরত্ব বেরোচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এদের দূরত্ব কত বেরোচ্ছে, 9 মাইনাস 3 ইজুকাল টু 6 সেন্টিমিটার। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। অর্থাৎ কিউ আধানকে 2Q এর থেকে 3 সেন্টিমিটার দূরে এবং এবং 8Q আধানকে Q সেন্টিমিটার থেকে ডান দিকে 6 সেন্টিমিটার দূরে রাখলে তাহলে আমরা এই সংস্থার স্থিতিশক্তি সর্বনিম্ন পাবো। এটা হয়ে গেল প্রথম পার্টটা। সেকেন্ড পার্ট হচ্ছে এই অবস্থায় কিউ আধানের স্থানে অপর দুটি আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পাবো। আচ্ছা তাহলে 8Q এর জন্য এই কিউর উপর ক্ষেত্র পাবো এইদিকে কাজ করবে ই, আর আমার এই 2Q এর জন্য এর ক্ষেত্র বললো এদিকে কাজ করবে। যেহেতু দূরত্বটা সমান তাই মোটামুটি এদের ভেক্টরের ইয়েটা প্রায় সমানই দিলাম। এবার দেখা যাক কার কী বেরোয়। তাহলে প্রথম ই বার করি, তাহলে ই ইজুকাল টু কি, তাহলে ই আচ্ছা প্রথমে বলি 8Q আধানের জন্য ই কি হবে, তড়িৎ ক্ষেত্র বললো ইজুকাল টু কি কে ইন্টু 8Q বাই r² মানে 6² মানে কে 8Q বাই 36 ইজুকাল টু কে 2Q বাই 9। এইবার দেখি 2Q এর জন্য কী হবে, 2Q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড ই তড়িৎ ক্ষেত্র বলল কে 2Q বাই দূরত্ব কত আমার 3 আছে 3² মানে কে 2Q বাই 9। তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড কী হবে, একটার অভিমুখ ডান দিকে একটার অভিমুখ বাঁ দিকে, অর্থাৎ ই নেট কী হবে, ই এটা 1 এটা 2 যদি ধরি E1 ই নেট কী হবে, E1 প্লাস অফ মাইনাস E2, যে কোনো একটাকে লিখতে পারো। তাহলে দেখো এটা কে 2Q বাই 9 মাইনাস অফ প্লাস মাইনাস মাইনাস কে 2Q বাই 9, অর্থাৎ এদের মোট তড়িৎ ক্ষেত্র বাহুল্য হচ্ছে 0। সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নে। যদি কোনো অঞ্চলে বিভব VXYZ 6XY মাইনাস ওয়াই প্লাস 2YZ হয় তবে আধান ওই অঞ্চলের 110 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে নির্ণয় করো। আচ্ছা ইন স্পেস অর্থাৎ যে কোনো স্থানে স্পেসে আমরা কি জানি
EX কি মাইনাস ডি ডিএক্স অফ ভি ইন্টু আই ক্যাপ। সেমনি EY ইজ ইকুয়াল টু কি মাইনাস ডি ডিএক্স অফ EY ইন্টু ভি জে ক্যাপ। এবং EZ ইজ ইকুয়াল টু কি মাইনাস ডি ডিজেড অফ ভি ইন্টু কে ক্যাপ। এবার ভি এর মান আমাদের ভি এর এক্সপ্রেশন আমরা জানি, ভি এর এক্সপ্রেশন কি আছে, তাহলে এটা কি হচ্ছে মাইনাস ডি ডিএক্স অফ 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে, এখানে এক্সের টার্ম কি আছে, এক্সের টার্ম এখানে একটাই আছে 6yz, অর্থাৎ সরি 6xy, এখানে আরেকটা মাইনাস আছে, 6xy ডেরিভেটিভ হচ্ছে কি 6y, তাহলে মাইনাস 6y ইন্টু আই ক্যাপ, এখানে একটা আই ক্যাপ হবে। আচ্ছা, সেমনি সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা কি হবে, সেম হবে মাইনাস অফ ডি ডিএক্স অফ 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz। এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু ওয়াই আছে, অর্থাৎ কি মাইনাস আগে নিলাম, 6xy ডেরিভেটিভ কি 6x মাইনাস ওয়াই ডেরিভেটিভ কি মাইনাস 1 প্লাস 2yz ডেরিভেটিভ কি 2z ইন্টু জে ক্যাপ। এবং এটাও সেম হবে মাইনাস ডি ডিএক্স অফ 6xy মাইনাস ওয়াই প্লাস 2yz, অর্থাৎ কী হবে, এখানে জেডের টার্ম একটাই আছে, অর্থাৎ মাইনাস অফ 2y ইন্টু কে ক্যাপ। তাহলে ই হচ্ছে কি, ই ইজ ইকুয়াল টু কী হবে মাইনাস 6y আই ক্যাপ প্লাস মাইনাস 6x মাইনাস 1 প্লাস 2z জে ক্যাপ প্লাস মাইনাস 2y ইন্টু কে ক্যাপ হলো। প্রত্যেকটাকে মাইনাসে বলে প্রত্যেকটাকে ব্র্যাকেটে রেখেছি। এবার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু যথাক্রমে 1 1 ও 0 বসিয়ে পাই কি পাই মাইনাস 6y, ওয়াইয়ের জায়গায় 1, 6 আই ক্যাপ প্লাস অফ এগুলো হচ্ছে মাইনাস 6 মাইনাস মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 6, এটা সরি এখানে প্লাস 1 হবে, কারণ এখানে মাইনাস মাইনাস মানে প্লাস 1 হয়ে যাবে, এটা না, এটা প্লাস 1 হয়ে যাবে, এখানে ভুল করেছি, এখানে দেখবে, আর এটা মাইনাস হয়ে যাবে, এখানে ভুল করেছি দেখবে মাইনাস, এখানটা একটু নজর রেখে দেবে, মাইনাস 6y আই ক্যাপ প্লাস অফ মানে মাইনাস 6x প্লাস 1 মাইনাস 2z জে ক্যাপ, এই মাইনাসটা গুণ করে দিয়ে সবার সঙ্গে, প্লাস অফ মাইনাস 2y কে ক্যাপ। এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1,1,0 বসিয়ে কী পাচ্ছি মাইনাস 6 আই ক্যাপ প্লাস অফ এখানে দেখো মাইনাস 6 প্লাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস অফ মাইনাস 2 ইন্টু 1 কে ক্যাপ। তাহলে কী পাচ্ছি মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ আর মাইনাস 2 কে ক্যাপ। অর্থাৎ যদি আমি এখানে মাইনাস কমন নিই 6 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটাই হচ্ছে আমার এই 1,1,0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সহজ অঙ্ক, একটুখানি মাইনিউটলি এই মানগুলো বসাবে। আচ্ছা, প্রদত্ত চিত্রে ও বিন্দুতে বিভব এবং ওসি অংশের প্রভাবমাত্রা I2 নির্ণয় করো। আচ্ছা, সহজ অঙ্ক একদম।
তাহলে কি হচ্ছে, এই বর্তনীতে দেখো এই বিন্দুতে বিভব হচ্ছে 8 ভোল্ট, এই বিন্দুতে বিভব, ও বিন্দুতে বিভব হচ্ছে ভি, এই বিন্দুতে বিভব 2 ভোল্ট, আর এই বিন্দুতে বিভব হচ্ছে 4 ভোল্ট। আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য সবসময় প্রেফার করবে কেসিএল, কিরচফস কারেন্ট ল, অর্থাৎ দ্য কারেন্ট এন্টারিং থ্রু দ্য জংশন ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট লিভিং থ্রু দ্য জংশন। অর্থাৎ কোনো একটা জাংশনে কারেন্ট যে পরিমাণ তড়িৎ ভেতরে ঢুকছে এবং যে পরিমাণ তড়িৎ বাইরে বেরোচ্ছে তাদের যোগফল সর্বদা শূন্য হয়। অর্থাৎ এর কারেন্ট প্লাস এর কারেন্ট প্লাস এর কারেন্ট, তিনটে কারেন্টের যোগফল হবে শূন্য। তাহলে এর কারেন্ট কি বেরোবে? আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু আই, আর আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর। অর্থাৎ এই দুটো বিন্দুর বিভব, তাহলে ও এটা এ, তো ও এতে তড়িৎ কি হবে, ভি বাই আই আর। ভি কত, ভি এখানে 8 ভোল্ট, এখানে ভি ভোল্ট দেওয়া আছে, তাহলে 8 মাইনাস ভি বাই আর কত, 2। আচ্ছা, সেমনি ও বিতে কী হবে, ও বিতে তড়িৎ হবে সেম 4 মাইনাস ভি বাই 4, 4 মাইনাস ভি বাই 4। আর ও সিতে তড়িৎ কী হবে, সেম হবে 2 মাইনাস ভি বাই 2, 2 মাইনাস ভি বাই 2। এবার এই তিনটের তড়িতের যোগফল কি বলেছি, শূন্য। অর্থাৎ 8 মাইনাস ভি বাই 2 প্লাস 4 মাইনাস ভি বাই 4 প্লাস 2 মাইনাস ভি বাই 2 ইজ ইকুয়াল টু 0। তা দেখি কত আসছে, ভি 4 এলসিএম লসাগু 4, তাহলে 16 মাইনাস 2v প্লাস 4 মাইনাস ভি প্লাস 4 মাইনাস 2v ইজ ইকুয়াল টু 0। তাহলে 16 4 20 প্লাস 4 24, 24 মাইনাস 2, 2 4 4 কে 5 মাইনাস 5v ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি 5v ইজ ইকুয়াল টু 24, ভি ইজ ইকুয়াল টু 4.8 ভোল্ট। অর্থাৎ এই বিন্দুতে বিভব হচ্ছে 4.8 ভোল্ট। এবার আরামসে আমরা i1 i2 i3 বার করতে পারি। যদি i1 বার করতে হয় তাহলে i1 কীভাবে বেরোবে, i1 ইজ ইকুয়াল টু কি, আচ্ছা আই প্রথমে বার করা, আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর, 8 মাইনাস ভি বাই 2। এটা দিয়ে তো i1 গেছে, আর এটাতে কি গেছে, ওবিতে এটাতে আই গেছে, এটাতে কি গেছে, ওবিতে i1, এটাতে গেছে কি i2। তাহলে দেখো সহজেই বেড়ে যাবে, আই ইজ ইকুয়াল টু কি 8 মাইনাস 4.8 বাই 2 মানে কত হচ্ছে 3.2 বাই 2 ইজ ইকুয়াল টু কত 1.6 অ্যাম্পিয়ার। আচ্ছা, i1 কত আসছে দেখো, 4 মাইনাস 4.8 বাই 4 মানে কি 0.8 বাই 4 মানে কত, মানে মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। আর i2 কত আসছে দেখো, i2 আসছে 2 মাইনাস 4.8। আচ্ছা, 4.8 মাইনাস 2 করতে পারি, এটা কোনো অসুবিধা নাই। 4.8 মাইনাস 2 বাই 4 মানে কত 2.8, বাই 2 হবে এটা। i2তে 2 আছে দেখো তলায়, 2.8 বাই 2 ইজ ইকুয়াল টু 1.4 অ্যাম্পিয়ার। দেখো এই দুটোকে বিয়োগ করলে মাইনাস 0.2 অ্যাম্পিয়ারই আসছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের তৃতীয় প্রশ্ন। চলে যাওয়া যাক চতুর্থ প্রশ্নে। জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরাল কত মানের শান্ট যোগ করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। এটা একটা সহজ অঙ্ক একদম। আচ্ছা, এটা ধরে নাও একটা গ্যালভানোমিটার, এটা একটা গ্যালভানোমিটার যার রোধ জি, গ্যালভানোমিটার জি দিয়ে আমরা প্রকাশ করছি, এবং এর সঙ্গে শান্ট সবসময় আমাদের এর সঙ্গে সমান্তরালে যুক্ত হয়। শান্টের কাজ হচ্ছে কোনো সার্কিটকে ওভার কারেন্ট অর্থাৎ অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সেখান থেকে বাঁচানো। ধরেন না এখানে আই পরিমাণ কারেন্ট আমাদের সোর্স থেকে যাচ্ছে, সাপ্লাই থেকে, তাহলে এখানে কি বলেছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহে 1/n অংশ প্রবাহিত হয়, অর্থাৎ
আই ইন্টু 1/n মানে কত, I/n প্রবাহিত হবে এর মধ্যে দিয়ে I/n। তাহলে আমার এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, I মাইনাস I/n প্রবাহিত হবে কারেন্ট। আশা করি বুঝতে পেরেছ। আই গিয়ে এখানে I মাইনাস I/n যাবে আর এর মধ্যে দিয়ে I/n যাবে। তাহলে এবার আমরা কি বলতে পারি, যেহেতু এই গ্যালভানোমিটার এবং এই শান্ট দুজনেই, এই শান্টকে আমরা এস দিয়ে, শান্ট রেজিস্ট্যান্সকে আমরা এস দিয়ে আর এই গ্যালভানো রেজিস্ট্যান্সকে আমরা জি দিয়ে প্রকাশ করছি। তাহলে এর ভোল্টেজ ড্রপ মানে বিভব আহ, 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 পতন আর এর বিভব পতন সমান হবে। অর্থাৎ আচ্ছা, জি এর মধ্যে বিভব পতন ইজ ইকুয়াল টু এস এর মধ্যে বিভব পতন। তাহলে কি হচ্ছে, জি এর মধ্যে বিভব পতন কি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, I/n, কারেন্ট রেজিস্ট্যান্স কত, জি, ইজ ইকুয়াল টু এস এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, I মাইনাস I/n, এর রেজিস্ট্যান্স কত, এস। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখান থেকে I/G/n ইজ ইকুয়াল টু, এখান থেকে আই কমন নিলাম, 1 মাইনাস 1/n ইন্টু এস। দেখো আই এর সঙ্গে আই কেটে গেল, তাহলে G/n ইজ ইকুয়াল টু, এটা মাইনাস করে দিই, n মাইনাস 1/n ইন্টু এস। n কেটে দিতে পারি এখানে, তাহলে G ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু এস। তাহলে এস ইজ ইকুয়াল টু G/n মাইনাস 1, অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্সের মান হবে, এই এসের মান হবে G/n মাইনাস 1, এবং অবশ্যই ওহম কথাটা লিখতে ভুলবে না। একদম সহজ প্রশ্ন ছিল। চলে যায় পরের প্রশ্নে, যে প্রদত্ত বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করে। আচ্ছা, এসব অঙ্ক করার জন্য প্রথমে যেটা করবে সেটা একটা 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 ভোল্টেজ সোর্স এঁকে নেবে, ভোল্টেজ ব্যাটারি এঁকে নেবে, একটা অদৃশ্য ব্যাটারি যেটা কানেক্ট করা আছে সেটা ভি। ভি মানে হচ্ছে এই ব্যাটারি দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। অর্থাৎ এটা যদি ভি ভোল্ট হয় তাহলে এই পাত হবে 0 ভোল্ট, যদি এটা ভি ভোল্ট হয় তাহলে এই পার্টটা হবে ভি ভোল্ট, এখানেও হবে ভি ভোল্ট, এখানেও হবে ভি ভোল্ট। এটা যদি 0 হয় তাহলে এটা হবে 0 ভোল্ট, তাহলে এটাও হবে 0 ভোল্ট, এটাও হবে 0 ভোল্ট। কিন্তু এইখানটায় কিন্তু 0 ভোল্ট হবে না, কারণ এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে। ধরে নিই এটা হবে আমার এক্স ভোল্ট ধরে নিই, ঠিক আছে। এবার অঙ্কটা করা সোজা হয়ে যাবে। তাহলে কি, আচ্ছা, এর দিকের বিভব প্রভেদ কত, আমার ভি হলো, আর বি এর দিকে বিভব প্রভেদ কত, 0 হলো, আর মাঝখানে এ আর বি এর মাঝখানে বিভব প্রভেদ কত, এক্স। তাহলে দেখো এবার কীরকমভাবে যুক্ত আছে, দেখো ভি এর সঙ্গে এক্স 2 ওহম যুক্ত আছে, কোনো অসুবিধা নেই। ভি এর সঙ্গে এক্স আমরা 2 ওহম যুক্ত করছি, এই ভি তার সঙ্গে এক্স আমরা 2 ওহম যুক্ত করলাম। আবার এক্সের সঙ্গে দেখো ভি আবার 2 ওহম যুক্ত আছে, অর্থাৎ এগেন এক্সের সঙ্গে ভি আবার 2 ওহম যুক্ত করলাম, অসুবিধা নেই। আবার দেখো এক্সের সঙ্গে 0 কত ওহম যুক্ত আছে, 2 ওহমে যুক্ত আছে। এই এক্সের সঙ্গে ও মানে বি 2 ওহমে যুক্ত আছে। আবার ও এর সঙ্গে এক্স 2 ওহমে যুক্ত আছে, ও এর সঙ্গে এক্স আবার 2 ওহমে যুক্ত আছে। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের। এবার কি, এবারে ভি এর সঙ্গে ও যুক্ত আছে 2 ওহমে, অর্থাৎ ভি এর সঙ্গে ও আমি 2 ওহম দিয়ে যুক্ত করব। এটা ভি আর ও 2 ওহমে যুক্ত করলাম, এবং এই ভি এর সঙ্গেও 2 ওহমে যুক্ত করব, এই ভি এর সঙ্গে আমি 2 ওহমে যুক্ত করলাম, হলো। তাহলে এটা 2 ওহম, এটা 2 ওহম, 2 ওহম, সবগুলো 2 ওহম করে আছে। তাহলে আমি যদি এটাকে যদি সিম্পলিফাই করি আরও, তাহলে কি হবে, যেরকম উপরের যেটা 2 ওহম যেরকম আছে আছে। আচ্ছা, এই দুটো 2 ওহম প্যারালাল মানে তাদের সিরিজ কী হবে, তাদেরকে আমি যদি সিম্পলিফাই করি, সমাধান করি, তাহলে কী হবে, 1/2 প্লাস 1/2 মানে হচ্ছে 1, অনেক ইকুইভ্যালেন্ট রেশিও হবে 1 ওহম, অর্থাৎ এখানে আমি পেয়ে গেলাম 1 ওহম।
এই 2 ওহমের জন্য আমি পেয়ে গেলাম 1 ওহম। আচ্ছা, সেরমভাবে এই 2 ওহমকে যদি আমি সিম্পলিফাই করি, সেখানে আমি কত পেয়ে যাব? 1 ওহম পেয়ে যাব। এবং এই 2 ওহমটা যেমন আছে সেরকম 2 ওহম আমরা এঁকে নেব। তাহলে এখন মানগুলো কি হবে? এটা 2 ওহম, এটা 1 ওহমের সঙ্গে 1 ওহম সিরিজ, আবার 2 ওহম। তাহলে আবার যদি এটাকে আমি সিম্পলিফাই করি, এই 2 ওহম যেমন আছে উপরে আঁকলাম, তার সঙ্গে এই মাঝখানেরটা কত আছে? 1 ওহম প্লাস 1 ওহম যোগ করে কত হচ্ছে? সিরিজ যেহেতু আছে যুক্ত, এরা হলো 2 ওহম। এবং নিচে অ্যাজ ইট ইজ আছে কি? 2 ওহম। ছবির কালারগুলো কিন্তু দেখবে, তাহলে বুঝতে পারবে কোন পার্টটা আমি সিম্পলিফাই করছি। হলো? আচ্ছা, তাহলে এটা 2 ওহম, 2 ওহম যেমন আছে, আর মাঝখানেরটা 1 ওহম আর 1 ওহম দুটো যুক্ত হয়ে 2 ওহম হলো। তাহলে এখন 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, এটা কত আসছে? 3/2। তাহলে আর ইকুইভ্যালেন্ট কিছু হবে কত? 2/3 ওহম। খুব সিম্পল একটা অঙ্ক, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন। কি বলেছে এবার? কোশ্চেনটা হচ্ছে, কোনো বর্তনীতে ই ইজ ইকুয়াল টু ই সাইন ওমেগা টি তড়িৎচালক বল প্রয়োগ করা হলে আই ইজ ইকুয়াল টু আই সাইন ওমেগা টি প্রবাহ মাত্রা পাওয়া গেলে প্রতি পূর্ণচক্রে গড় ক্ষমতা নির্ণয় করো। এক্ষেত্রে কোনটি ক্ষমতা কোনো বলা হয়? আচ্ছা, ই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? ই ইজ ইকুয়াল টু দেওয়া আছে ই নট সাইন ওমেগা টি। আর আই ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই। আচ্ছা, তার মানে এর একটা এসি বর্তনী, তার মানে এইটা কিন্তু মনে রাখবে এটা একটা আর এল সার্কিট, অর্থাৎ রেজিস্ট্যান্সের সঙ্গে একটা ইন্ডাক্টার যুক্ত করা আছে। কিভাবে বুঝবে সেটা বুঝতে হবে আমাদের কিভাবে? বুঝতে হবে আমাদের এই আই আর ভি এর এক্সপ্রেশন দেখে। এখানে দেখো, এখানে আই, এখানে আই ভি এর থেকে ফাই দশা কোণে পিছিয়ে আছে। আর আমরা জানি কি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আই ভি এর থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে থাকে। ক্যাপাসিটারে, পিওর ক্যাপাসিটারে, ধারকে ভি আই এর থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে থাকে। কিন্তু যেহেতু এখানে এটা 90 ডিগ্রি নয়, এটা 5 অ্যাঙ্গেল, 5 অ্যাঙ্গেল মানেই হচ্ছে এখানে এল বা সি এর সঙ্গে কিছু একটা আর আছে। 5 মানে হচ্ছে এল বা সি এর সাথে আর উপস্থিত। অর্থাৎ যদি এখানে আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই হতো, তাহলে বুঝতে সার্কিটটা হচ্ছে আর সি সার্কিট। যেহেতু এটা আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই, অর্থাৎ এই সার্কিটটা হচ্ছে আর এল সার্কিট, যেখানে ই ইজ ইকুয়াল টু সবসময় ই জিরো সাইন ওমেগা টি। অর্থাৎ ই এর ক্ষেত্রে রেসপেক্টে আই যদি এগিয়ে থাকে তাহলে সেটা কি? তাহলে সেটা হচ্ছে মানে মানে তোমার রেজিস্ট্যান্সের সঙ্গে ক্যাপাসিটার যুক্ত আছে। যদি ই এর থেকে আই পিছিয়ে থাকে তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে ইন্ডাক্টর যুক্ত আছে, অর্থাৎ এটা আর এল সার্কিট। এইবার আমাকে কি করতে হবে? পি বার করতে হবে। সিম্পল ব্যাপার, পি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিআই। ভি মানে কত? এটা ই জিরো
সাইন ওমেগা টি ইন্টু আই মানে I0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। I0কে একসঙ্গে লিখে নিচ্ছি, I0 সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মাইনাস ফাই। অর্থাৎ এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে কি দেখছি, এটা একটা একটা ফর্মুলা ফেলতে পারি। কি ফর্মুলা ফেলতে পারি? আমরা জানি টু সাইন, আচ্ছা অন্য কালারে লিখছি তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। টু সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু কস অফ এ মাইনাস বি মাইনাস অফ কস অফ এ প্লাস বি। অর্থাৎ অর্থাৎ এখানে আমার একটা কি অভাব আছে, সাইন এ সাইন বেছে আর টু অভাব আছে। তাহলে এটা অভাব পূরণ করার জন্য আমরা কি করব, আমরা I0 বাই টু একটা করে দেবো। তাহলে এখানে লিখতে পারি আরামসে টু সাইন ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস ফাই বলতে পারি। তাহলে টু সাইন এ সাইন বি চলে এলো। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি কী হবে, I0 বাই টু। তাহলে দেখো এটা কস এ মানে কি ওমেগা টি মাইনাস বি মানে কি ওমেগা টি প্লাস ফাই হয়ে যাবে, মাইনাস অফ কস এম প্লাস বি ওমেগা টি প্লাস ওমেগা টি মাইনাস ফাই হয়ে যাবে। অর্থাৎ I0 বাই টু ইন্টু ওমেগা টি কেটে গেল, কস ফাই মাইনাস কস ওমেগা টি মাইনাস টু ওমেগা টি মাইনাস ফাই হবে। এইবার আমরা এই কস টু ওমেগা টি মাইনাস ফাই এটাকে আমি নেগলেক্ট করব। কেন নেগলেক্ট করব? দেখো এটা কি ফাংশন, এটা হচ্ছে কস ফাংশন। কস ফাংশন মানে হচ্ছে কস টু, আচ্ছা এখানে দেখো এটা কি, এটা একটা, ভালো করে বোঝো এই জায়গাটা, এটা একটা কোণ। কস ফাই মানে ফাইয়ের মান যেমন হবে সে অনুযায়ী কোণ হবে। কিন্তু এটা কস টু ওমেগা টি মাইনাস ফাই কি, কস টু ওমেগা টি মাইনাস ফাই হচ্ছে একটা এমন একটা গ্রাফ যেটার ধর্ম হচ্ছে কস ফাংশন, যেটা হচ্ছে কস ফাংশন। অর্থাৎ আমি যদি কস ফাংশনের গ্রাফ আঁকি পূর্ণ চক্রে অর্থাৎ 360 ডিগ্রিতে, অর্থাৎ টু পাই এ, এটা পাই, এটা পাই, এটা টু পাই এ। যদি দেখো নেট এফেক্টিভ এরিয়া কি হচ্ছে, দেখো এখানে পজিটিভ এরিয়া এটা একটা হাফ, এটা একটা হাফ, এটা হচ্ছে পজিটিভ সাইডটা হলো। আর নেগেটিভ সাইডটা দেখো সেম, এই দুটো হাফকে যোগ করে আমি দেখো এই গোটা ফুল এই অংশটা পাবো। এবার তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই অংশ আর এই অংশ যদি আমি গড় করি তাহলে কি হচ্ছে, উপরের দুটো প্লাস আর নিচের একটা মাইনাস মিলে কাটাকুটি হয়ে কী হয়েছে আলটিমেটলি জিরো। অর্থাৎ এই পার্টটাকে আমি কি বলতে পারি, জিরো ধরতে পারি। যে কোনো কস ফাংশন বা সাইন ফাংশন পূর্ণ চক্রে তাদের মানে গড় ক্ষেত্রফল সবসময় কী হবে, এফেক্টিভ ক্ষেত্রফল সবসময় কী হবে, শূন্য হবে। আচ্ছা তার মানে কি, তার মানে এই পার্টটাকে তাহলে যদি আমি নেগলেক্ট করি তাহলে এই এখন কি পড়ে রইলো, তাহলে পি ইজুকাল টু পড়ে রইলো, সব এগুলো পি ইজুকাল টু ই নট আই নট বাই টু ইন্টু কস ফাই। যেটাকে আমি আবার ভালোভাবে মানে একটা অন্যভাবে লিখতে পারি ই নট বাই রুট টু আই নট বাই রুট টু ইন্টু কস ফাই। তার মানে কি ই নট বাই রুট টু মানে কি ই আর এম এস, আই নট বাই রুট টু মানে কি আই আর এম এস ইন্টু কস ফাই। এটাই হচ্ছে আমার, যদি ই ইজুকাল টু ই নট সাইন ওমেগা টি আর আই ইজুকাল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই থাকে, তাহলে পূর্ণ চক্রে এর গড় মান হবে ই আর এম এস আই আর এম এস ইন্টু কস ফাই, এবং এর ইয়েটা অনেকটা এই হবে। পাওয়ারের যদি গ্রাফ আঁকো পাওয়ারের গ্রাফটা এমনি হবে, ঠিক আছে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আরসি সার্কিটের ক্ষেত্রেও সেমই হবে। আচ্ছা এইবার কি বলেছে যে এক্ষেত্রে কোনটি ক্ষমতা গুণক। আচ্ছা তাহলে আমরা কি ইয়েটা পেলাম, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, জায়গার অভাব আছে। আমরা কি পেলাম, আমরা পেলাম
পি ইজ ইকুয়াল টু, এখানে দেখাচ্ছি, পি ইজ ইকুয়াল টু ইআরএমএস আইআরএমএস ইন্টু কস ফাই। এখানে দেখো ইআরএমএস আর আইআরএমএস তো কনস্ট্যান্ট, কারণ ই আর আই এর মান যেহেতু কনস্ট্যান্ট সেখানে তাদের আরএমএস ভ্যালুও কনস্ট্যান্ট। কিন্তু ফাই যেমন যেমন চেঞ্জ হবে তেমন তেমন কি চেঞ্জ হবে, তেমন তেমন পি এর মান চেঞ্জ হবে। ফাই যখন 0 ডিগ্রি হবে তখন কি হবে, পি হবে কি ম্যাক্স। আর ফাই যখন 90 ডিগ্রি হবে পি তখন কি হয়ে যাবে 0। অর্থাৎ এটা যদি আমার ভি এর গ্রাফ হয় আর এটা যদি আমার আই এর গ্রাফ হয়, তাহলে কি দেখো ভি আর আই এখানে একসঙ্গে সেম দশাতে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ফাই ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম। আবার যদি পি এর গ্রাফ যদি এইটা হয়, মানে ই এর গ্রাফ, আর আর তোমার আই এর গ্রাফ যদি এইটা হয়, তাহলে দেখো তাদের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রিটা 180 ডিগ্রি হয়ে গেল, এটা হয়ে গেল 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে দেখো আমাদের পাওয়ার কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ার 0। অর্থাৎ তার মানে ক্ষমতা কার উপর ডিপেন্ড করছে, কস ফাইয়ের উপর। এইবার একটা কথা বলে রাখি, কস ফাইটা কার উপর ডিপেন্ড করছে, এল ও আর এর মানের উপর। অর্থাৎ যত এল এর মান যত বাড়বে তত কস ফাইয়ের মান তত কী হবে, কমতে থাকবে। যত কস ফাইয়ের মান কমতে থাকবে তত তত কস ফাইয়ের মান বাড়তে থাকবে, যত কস ফাইয়ের মান বাড়তে থাকবে তত পাওয়ার তত কমতে থাকবে। আর যত এল এর মান কমতে থাকবে, আর যত এলকে সাপোর্ট করবে, মানে আর যত এল, যেটা এল এর কাজ কি, এল ভি আর আইকে 90 ডিগ্রিতে দূরে পরস্পর থেকে দূরে সরিয়ে দেবে। ঠিক আছে, সেখানে যদি কিছু আর উপস্থিত থাকে তখনই সেই 90 ডিগ্রিটা কিছুটা কমে 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 40, 35, 20, 15 ডিগ্রি করে কমতে থাকবে যত আর এর মান বাড়বে। অর্থাৎ আর আর এল এর মানের উপর নির্ভর করবে কস ফাই, ফাইয়ের মান, এবং সেই ফাইয়ের উপর নির্ভর করবে কস ফাইয়ের মান, এবং তার উপর নির্ভর করে পাওয়ারের মান। অর্থাৎ এক্ষেত্রে ক্ষমতা গুণক হলো কস ফাইকে আমরা এখানে ক্ষমতা গুণক বলবো। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করবে, অন্য ভিডিও বানিয়ে দেবো, এর উপর ডিটেল ভিডিও বানিয়ে দিতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সেই সমবায়ে থাকা একটি আবেশক একটি রোধককে আর কে 12 ভোল্ট 50 হার্জ লাইনের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা এবং বিভব প্রবাহের দশা পার্থক্য পাই/3 হলে আর এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা খুব সুন্দর একটা অঙ্ক। কি বলেছে, আবেশক একটি রোধক, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স আছে আর তার সঙ্গে একটা ক্যাপাসিটার ইন্ডাক্টর আছে, আবেশক। আচ্ছা, তাদের কি সেই সঙ্গে যুক্ত করা আছে, এবং তাদের মধ্যে যে যে আমি ইয়েটা চালনা করেছি এসি সাপ্লাই, সেটা হচ্ছে কি এসি সাপ্লাই, কিন্তু এটা 12 ভোল্ট 50 হার্জ। আচ্ছা, তার ফলে কারেন্ট কত গেছে, আই ইজ ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার, ই ভি ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আর এর মান জানি না, এল এর মান জানি না, কিন্তু তাদের মধ্যে ভি আর এল, এটা যদি ভি হয় আর এটা যদি আই হয়, তাদের মধ্যে দশা পার্থক্য এটা হচ্ছে পাই/3, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিতে হবে। আচ্ছা, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল মানে হচ্ছে, এটা হচ্ছে যদি আমার ইম্পিডেন্স মানে হচ্ছে এল এর ইম্পিডেন্স হচ্ছে এক্সএল, আর এর ইম্পিডেন্স হচ্ছে আর, আর সমগ্র যে সংস্থা তাদের ইম্পিডেন্স হচ্ছে জেড। অর্থাৎ এটা যদি আমার এক্সএল হয়, এটা যদি আমার এক্সেল হয়, তাহলে এটা হবে আমার আর, এবং সমগ্র সংস্থার যে রোধ সেটা হবে ইম্পিডেন্স হচ্ছে জেড, অর্থাৎ প্রতিঘাত জেড। অর্থাৎ এই সংস্থার প্রতিঘাত হচ্ছে আমার, এটা হচ্ছে আমার জেড, সাদা দিয়ে আঁকলাম। শুধু এইটুকু সংস্থার প্রতিঘাত হচ্ছে আমার এক্সেল, এবং আর মানে তো আমি বুঝতেই পারছি এটা হচ্ছে আমার আর, এটা আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে আর। অর্থাৎ এখান থেকে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকলে, এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, পাই/3, অর্থাৎ 60 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, tan phi ইজ ইকুয়াল টু π/3, সরি tan π/3। আচ্ছা, এটা আমি π/3 না করে ফাই আঁকলে তোমাদের সুবিধা হবে, এটা ফাই ধরে করো, ওতে সুবিধা হবে। এটা ধরে নাও ফাই, তাহলে tan phi ইজ ইকুয়াল টু মানে xl/r, এটা ইজ ইকুয়াল টু π/3 লিখে নিলাম, ঠিক আছে। এবার অঙ্কটা করা যাক। তাহলে কি দেওয়া আছে, আচ্ছা ই ভি দেওয়া আছে 12 ভোল্ট, 12 ভোল্ট, এফ দেওয়া আছে 50 হার্জ, আর কি দেওয়া আছে, আই দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, সবই দেওয়া আছে। ফাই দেওয়া আছে π/3 রেডিয়ান ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে জেড আমরা কি, জেড ইজ ইকুয়াল টু কি, ইভি, যেটা আমরা প্রদত্ত যেটা ভোল্টেজ বাই কারেন্ট যাচ্ছে আই, ইভি মানে কত 12/0.5, তাহলে কত হচ্ছে এটা 24, এবং ইম্পিডেন্সের ইউনিট ওহম হলো। আচ্ছা, আবার আমরা কি জানি, tan phi যেটা আগে লিখলাম, tan phi ইজ ইকুয়াল টু কি, xl/r ইজ ইকুয়াল টু π/3 মানে হচ্ছে √3, তাহলে xl tan 60 √3 ইজ ইকুয়াল টু r √3। এবার আমরা কি, এবার এই ট্রায়াঙ্গেল থেকে কি বলতে পারি, ইম্পিডেন্স প্রতিঘাত ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে xl² প্লাস r² ইজ ইকুয়াল টু z²। আচ্ছা, এক্সেলকে আমরা আর দিয়ে ডিনোট করি, কারণ কি আর বার করতে দিয়েছে, r√3² প্লাস r² ইজ ইকুয়াল জেড মানে কত 24, বসিয়ে দিচ্ছি 24 × 24, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3r² প্লাস r² মানে 4r² ইজ ইকুয়াল টু 24 × 24। তাহলে এখান থেকে আমি বার করতে পারি r ইজ ইকুয়াল টু √24²/2², 4 মানে 2² মানে 24/2 ইজ ইকুয়াল টু 12 ওহম, অর্থাৎ এই আর এর ভ্যালুটা হচ্ছে 12 ওহম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের ক্লাস 12-এর পার্ট 1-এ যে বইটা থেকে যা যা অঙ্ক এসছে তার সমাধান বীরভূম জেলা হাই স্কুলের। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, হয়তো পরের স্কুলের এই পার্টটা থেকে করাবো, অথবা যে 12-এর সেকেন্ড পার্টে যে অঙ্কগুলো বীরভূম জেলা স্কুলে এসে সেইগুলো করিয়ে দেবো। সেটা দেখা যাক কী কোন অঙ্ক নিয়ে আসছি। মোট কথা আসছি পরের ভিডিওতে আবার ফিজিক্সের একটা সলিউশন নিয়ে, তারপর আবার কেমিস্ট্রির দুটো সলিউশন দেবো। তোমরা আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যেখানে তোমাদের যেখানে যা প্রবলেম হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের এই কয়েকটা কমেন্টই আমাদের কিন্তু আরও ভিডিও, কী ধরনের ভিডিও বানালে সুবিধা হয় সেইটা বুঝতে খুব সাহায্য করে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো করে পড়াশোনা করতে থাকো। এইচএস কিন্তু খুব বেশি দেরি নাই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, শুধু নিজের নলেজটাকে বিল্ড আপ করতে থাকো। টাটা।